উইনার্স একাডেমি বাংলাদেশের পক্ষে আমরা জিনিয়াসদের অনলাইন পড়াশোনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে, ইতিমধ্যে তোমরা জেনে গেছো, সেটা হচ্ছে আমাদের কি, আজকে আমরা কোন বিষয়টা পড়বো? ভূমিরূপ, তাই না? এটা আমাদের বইয়ের অষ্টম অধ্যায়ে আছে। ভূমিরূপ এটা আমাদের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার সিলেবাস শুরু আর কি এখান থেকে তোমাদের। ঠিক আছে, প্রথমে আমরা দেখো একটা মান, একটা মানে এটা কিসের মান? এটা হচ্ছে সারা, হ্যাঁ, সারা পৃথিবীর মানচিত্র, তাই না? তুমি সারা পৃথিবীর মানচিত্রটাকে যদি এক জায়গায় দাঁড়িয়ে দেখো, হ্যাঁ, তাহলে কি দেখবা যে এক এক জায়গার ভূমিরূপ বা ভূমির গঠন এক এক রকমের, তাই না? কোথাও জি আছে স্যার। কোথাও আছে পাহাড়, কোথায় আছে পর্বত, কোথায় আছে মালভূমি, কোথায় আছে সাগর, কোথাও মহাসাগর। হ্যাঁ, এক নজরে তুমি যদি দেখো এইরকম কিন্তু দেখা যাবে। এটা সারা পৃথিবীর মানচিত্র। তাহলে এখান থেকে আমরা ভূমিরূপটা জানবো আজকে মূলত। তাহলে ভূমিরূপ কি, আমরা এখান থেকে আমরা বলতে পারি, এই যে পৃথিবীটা দেখো কত বিচিত্র সুন্দর, তাই না? এখানে কোথাও সমতল, কোথাও মরুভূমি, কোথাও মালভূমি, হ্যাঁ, তারপরে কোথাও মেরু অঞ্চল, কোথাও আবার ম্যানগ্রোভ, সুন্দরবন রয়েছে, আমাদের চির সবুজ বন, হ্যাঁ, আবার কোথাও সমতল ভূমি। তাহলে এটা একটা মানে কি, এটাকে একটা কি বলতে পারি আমরা? বৈচিত্র্যময় বলতে পারি। বৈচিত্র্যময় মানে কি, এক এক রকম, এক এক ধরনের। হ্যাঁ, আবার কোথাও পলি দিয়ে গঠিত বদ্বীপ। হ্যাঁ, বাংলাদেশে পৃথিবীর একমাত্র বদ্বীপ অঞ্চল কোনটা বলতে পারো তোমরা? পৃথিবীর একমাত্র বদ্বীপ অঞ্চল কোনটা? আচ্ছা, সেটা হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলায়। আচ্ছা, ঠিক আছে, এই সেই আমাদের বাংলাদেশের মানচিত্র চলে আসে। আচ্ছা, বাংলাদেশের এখানে আমরা যারা আছি, তারা তো এক একজন এক 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 জেলা থেকে যুক্ত হয়েছি। এক এক জায়গা কিন্তু এক এক রকম, তাই না? যারা মনে করো পার্বত্য চট্টগ্রামে আছে, সেখানে কি আছে? পাহাড়, বিভিন্ন ধরনের পাহাড় আছে। সিলেটে যারা আছে, তারপরে রংপুর, রাজশাহী, তাই না? এই যে কিছু অঞ্চল আছে পাহাড়ি অঞ্চল বলে, অর্থাৎ সেখানে বিভিন্ন ধরনের পাহাড় আছে। আবার যারা মনে করো দক্ষিণ অঞ্চলে থাকে, যেমন বরিশাল, কি বলে এটাকে, খুলনা, বাগেরহাট, এইসব অঞ্চল, এগুলো হচ্ছে সমতল। আবার কিছু অঞ্চল আছে মনে করো অন্য ভূমি, এক এক জায়গায় এক এক রকম। তাহলে বাংলাদেশের ভূমিরূপ যদি আমরা দেখি, তাহলে এইরকম কিন্তু আমরা দেখতে পারবো। তাহলে এখন একটা প্রশ্ন আসে না, যে ভূমিরূপ কি তাহলে? হ্যাঁ, ভূমিরূপটা কি? ভূমি মানে মাটি, রূপ মানে বিভিন্ন ধরন। হ্যাঁ, ভূমিরূপ হচ্ছে রূপ তো আমরা বুঝি। রূপ মানে হচ্ছে চেহারা, তাই না? যে এক একজনের রূপ এক এক রকম আমরা বলি না, মানে কি এক একজনের চেহারা হচ্ছে এক এক রকম। তাহলে ভূমির, এক এক জায়গার ভূমিও কিন্তু এক এক রকম। এই যে এক এক জায়গার ভূমি যে এক এক রকম, এইটাকেই বলি আমরা ভূমিরূপ। হ্যাঁ, এটাকেই বলছি আমরা ভূমিরূপ। ভূমিরূপ। মানে ভূমিরূপ। মাটি হচ্ছে এক এক রকম, এটাকেই বলছি আমরা ভূমিরূপ। আচ্ছা, ভূমিরূপ। বলছি একটু এক এক জায়গায় এক এক রকম। তাহলে ভূমিরূপ কাকে বলো, যদি সংজ্ঞাটা আমরা একটু দেখি। পৃথিবীর পৃষ্ঠের বিভিন্ন অঞ্চলে ভূমির এই যে বৈচিত্র্যময় গঠনগত আকৃতি বা রূপ, একেই বলি আমরা ভূমিরূপ। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শুনতে পারো তোমরা? শুনতে পাচ্ছ? জি স্যার। ইয়েস স্যার। ভেরি গুড। তাহলে আমাদের জি এখানে স্যার। ভূমিরূপ কাকে বলে এগুলো আমরা করবো। এবং প্রত্যেকটা জিনিস ভালো করে দেখবা। এই যে যে ভূমিরূপ, এটাকে আমরা এক এক জায়গায় যেতে এক এক রকম, এটাকে তিনটা ভাগে ভাগ করছি। কয়টা ভাগে ভাগ করছি আমরা? তিনটা। তিনটা ভাগ। একটা কি, পাহাড় পর্বত। পাহাড় পাহাড়, পর্বত। একটা, ঠিক আছে। পাহাড় পর্বত কি, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। তারপর আরো আছে কিছু ভূমি আছে, মালভূমি বলি এটাকে আমরা, এটা একটা। হ্যাঁ, তাহলে আর প্রথম সমভূমি। পাহাড় পর্বত, তারপর হচ্ছে মালভূমি, আর একটা আছে সেটা হচ্ছে সমভূমি। তাহলে আমরা তিন ধরনের ভূমির বিষয়টা জেনে গেলাম। পৃথিবীর সমস্ত ভূমিকে এই তিনটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে পাহাড় পর্বত, একটা হচ্ছে মালভূমি, আর একটা হচ্ছে সমভূমি। এটুকু কি ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এক একটা করে আমরা জানবো এখন। এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলে পাহাড়। বাংলাদেশের কিন্তু এই যে যারা চট্টগ্রাম অঞ্চলে থাকে, সিলেট অঞ্চলে থাকে, যাদের বাড়ি, তাই না? তারপরে বান্দরবন, কি বলে এটাকে, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এইসব অঞ্চলে যারা থাকে, হ্যাঁ, তা এইটা কিন্তু পাহাড়ি অঞ্চল বলে। ওখানে পাহাড় আছে এরকম। হ্যাঁ, এরকম পাহাড় আছে। তাহলে পাহাড় আর পাহাড়টা কি? হ্যাঁ, পাহাড় হচ্ছে, পাহাড় এবং পর্বত হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে। সমুদ্র পৃষ্ঠ কি মানে করে, সমভূমি যেটা, এই যে সমভূমি মনে করে এইটা সমভূমি। আর এটা দেখো অনেক উঁচুতে। হ্যাঁ, পাহাড় এবং পর্বত সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত। এখন এইখানে দুটো জিনিস, একটা হচ্ছে পাহাড় আর একটা হচ্ছে পর্বত, এইটার মধ্যেও পার্থক্য আছে। পাহাড় কি আর পর্বত কি? পাহাড়গুলো হচ্ছে পর্বতের তুলনায় কিছুটা কম উঁচু। তার মানে কি, পর্বত হচ্ছে সবচেয়ে বড়, বেশি উঁচু থাকে এগুলা পর্বতটা।
আর পাহাড় তার থেকে একটু কম। হ্যাঁ, বাংলাদেশে কোথায় কোথায় পাহাড় আছে? সিলেটে আছে, আমি বলছি, চট্টগ্রাম আছে, পার্বত্য চট্টগ্রামে আছে, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, কুমিল্লা, এছাড়া আরো আছে। ঠিক আছে, তাহলে এইসব অঞ্চলে হচ্ছে পাহাড় বেশি। ওই যে মানচিত্রে আমরা যেটা দেখলাম, এই যে মানচিত্রের এই জায়গাটা, এই যে এইগুলো হচ্ছে চট্টগ্রাম, তারপর বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, তারপর এখানে আছে সিলেট। ঠিক আছে, এইসব অঞ্চলে কিন্তু পাহাড়, পাহাড়ি অঞ্চল বলে এগুলোকে। যারা রাঙামাটি থাকো বা বান্দরবনে গিয়েছো, খাগড়াছড়ি গিয়েছো, ওখানে কিন্তু পাহাড়, অনেক পাহাড়ের উঁচুতে উঁচুতে ওই যে কি বলে, ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা, মারমা, তারা কিন্তু ছোট ছোট ঘর করে। হ্যাঁ, সেইখানে থাকে, পাহাড়ের উঁচুতে থাকে তারা। তাহলে এটা আমরা জানলাম। তাহলে পাহাড় আর পর্বতের মধ্যে মূল পার্থক্য হচ্ছে পর্বত থেকে, মানে পাহাড়, এইটা ছিলাম আমরা। হুম এখানে যে পাহাড় হচ্ছে একটু কম উঁচু। হুম আর পর্বত হচ্ছে পাহাড়ের থেকে বেশি উঁচু পর্বত। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো এই কথাটাই লেখা আছে, সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক বেশি উঁচুতে অবস্থিত। এটা হচ্ছে পর্বত, এগুলো হচ্ছে পর্বত। ঠিক আছে, অনেক সমুদ্র, এটা সমুদ্র মনে করো, এইখানে হচ্ছে সমুদ্র সমতল, এখান থেকে অনেক পর্বতগুলো কি কি থাকে, অনেক লম্বা থাকে, উঁচু থাকে। হ্যাঁ, কত উঁচু থাকতে পারে? 600 মিটার। কত বলছি? 600 মিটার। সমুদ্র, মিটার। এগুলো কিন্তু আবার আমি কিন্তু একটু পরে পরীক্ষা দিব। 600 মিটার। হ্যাঁ, পোল কোশ্চেন দিব আমি। ঠিক আছে, সমুদ্র পৃষ্ঠ থেকে 600 মিটার এটা বেশি, 600 মিটার বা তারও বেশি। ঠিক আছে, এবং এইটা কেমন? এটা হচ্ছে খাড়া, ঢাল বিশিষ্ট। ঢাল মানে কি, একদম খাড়া। হ্যাঁ, আবার ওখান থেকে আস্তে আস্তে ঢাল হয়ে গেছে, যে আবার বাড়ছে, আবার ঢাল হয়েছে, আবার বাড়ছে, আবার ঢাল হয়েছে, এরকম পর্বত। আর আমাদের একটা সুপরিচিত পর্বতের নাম কি? হিমালয় পর্বত। এই যে নেপালে যেটা, হ্যাঁ, হিমালয় পর্বতমালা, তাই না? যে হিমালয় পর্বতের উপরে ওঠে মানুষ, হ্যাঁ, আরোহণ করে হিমালয় পর্বতমালা। এটা হচ্ছে আমাদের একটি পরিচিত, অতি পরিচিত পর্বতমালার নাম হচ্ছে হিমালয়। তাহলে আমরা এটা সম্পর্কে কিছু কথা জেনে গেলাম। এরপরেটা চলে যাব, এটা হচ্ছে আমাদের মালভূমি। এই টার্মটা তোমাদের কাছে মনে হয় নতুন, তাই না? মালভূমি। তাহলে এটা স্যার। মালভূমিটা হচ্ছে পর্বত থেকে নিচু, পর্বতটা ছিল অনেক বড় উঁচু, এটার থেকে একটু নিচু, কিন্তু সমতল ভূমি থেকে আবার উঁচু। সমতল ভূমি মনে করে এই যে, হ্যাঁ, এর থেকে একটু উঁচুতে থাকে, কিন্তু পর্বত থেকে আবার কম। এটা মালভূমি ঢালু হয়ে নিচের দিকে যায়। এটা অনেকটা কিসের মতো? এটা অনেকটা ঢেউ খেলানো হয়, কিছুটা ঢেউ খেলানো হয়, মানে কি, এরকম ঢেউ মতো থাকে। ঠিক আছে, এরকম থাকে, ঢেউ খেলানো। হ্যাঁ, কথা বলবো না আমরা, কিছুটা ঢেউ খেলানো থাকে। আচ্ছা, আর অনেকটা দেখতে কিসের মতো? টেবিলের মতো, এটা অনেকটা দেখতে টেবিলের মতো। এটার একটা নাম দিয়েছে এই জন্য, টেবিল ল্যান্ডও বলে এটাকে। হ্যাঁ, এই যে এটাকে আমরা কি বলতে পারি? টেবিল ল্যান্ডও বলতে পারি। তাহলে আমরা মালভূমির আর এক নাম কি? মালভূমির টেবিল। নাম হচ্ছে, বলো তো কি? টেবিল ল্যান্ড। টেবিল ল্যান্ড। ঠিক আছে, আচ্ছা, এইটা সমভূমি থেকে উঁচু, কিন্তু পর্বত থেকে নিচু। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। আর একটা মালভূমি আমরা নাম শুনেছি, সেটা হচ্ছে তিব্বতের মালভূমি। ঠিক আছে, তিব্বতের মালভূমিটা কোথায়, কোন মহাদেশে অবস্থিত এটা? এশিয়া। এশিয়া। আর একটা জিনিস জানলে তোমরা অবাক হয়ে যাবা, এই যে তিব্বতের মালভূমি হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে উঁচু মালভূমি এটা। ঠিক আছে, তাহলে আমরা একটা ভালো জিনিস জেনে গেলাম, যে তিব্বতের মালভূমি হচ্ছে এশিয়ার মধ্যে, এশিয়ায় অবস্থিত, কিন্তু এটা বিশ্বের মধ্যে সবচেয়ে উঁচু মালভূমি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা তিনটা জানলাম, পর্বত জানলাম, পাহাড় জানলাম, মালভূমি জানলাম। এখন আর কোনটা বাকি আছে আমাদের? সমভূমি। হ্যাঁ, ভূমি। very good. এই হচ্ছে আমাদের সমভূমি, অর্থাৎ যেখানে আমরা থাকি, অর্থাৎ একদম মানে কি ধান ক্ষেত, তারপরে নদী টদী এগুলো আছে কিছু, হ্যাঁ, গাছ, এটাকে আমরা বলি সমভূমি। অর্থাৎ সমতল, এখানে কোনো পাহাড় নাই, পর্বত নাই, কোনো মালভূমি নাই। হ্যাঁ, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের একদম সামান্য কিছু উপরে থাকে, সমুদ্র পৃষ্ঠের থেকে সামান্য উপরে যেটা থাকে ওইটাই হচ্ছে আমাদের সমভূমি। সমভূমি নিয়ে বিস্তৃত সমভূমি গঠিত। সমভূমি সাধারণত খাড়া এবং ঢালু নয়, এটা কোনো খাড়া থাকবে না, ঢালু থাকবে না, তাই না? এটা সমতল থাকবে। আর বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল কিন্তু সমভূমি। ওই যে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট, কিছু কিছু অঞ্চলে কিছু পাহাড় আছে, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, হ্যাঁ, এইসব অঞ্চলে কিছু পাহাড় আছে, কিন্তু ম্যাক্সিমাম এলাকা কি দক্ষিণাঞ্চল বলি আমরা, বরিশাল, পটুয়াখালী,
তারপরে খুলনা, বাগেরহাট, নোয়াখালী, তারপরে কি বলবো, ঢাকা অঞ্চল, মুন্সিগঞ্জ, হ্যাঁ, এই যে যত অঞ্চল আছে এগুলো সবই কিন্তু আমাদের সমভূমি অঞ্চল, তাই না? এবং এইসব অঞ্চলে কি হয়, কৃষিকাজ। এখানকার বেশিরভাগ মানুষই হচ্ছে কৃষির মাধ্যমে জীবিকা অর্জন করে। এবং এখানে কিছু নদী আছে, নদী দিয়ে কি হয়, পলিমাটি আসে। এই পলিমাটির কারণে এখানকার জমি খুব উর্বর। এই জন্য এখানে ধান হয়, পাট হয়, অনেক কিছু ফসল এখানে কিন্তু হয়, মাটিটা খুব উর্বর থাকে। হ্যাঁ, এবং নদী নদী থাকে, এখানে নদী আছে অনেকগুলা। তাহলে আমরা তিনটা কিন্তু জেনে ফেললাম, একটা হচ্ছে পাহাড় পর্বত, একটা হচ্ছে মালভূমি, আর একটা হচ্ছে আমাদের সমভূমি। বুঝতে পেরেছো এটুকু? আন্দোলন করা আচ্ছা, এখন আমরা একসাথে যদি জিনিসটা একটু, হ্যাঁ, এই যে দেখো, এটা হচ্ছে একদম সমুদ্র মনে করো। হ্যাঁ, সমুদ্র পৃষ্ঠ থেকে একটু উপরে কোনটা ছিল, সমভূমি। যেটা বাংলাদেশ অঞ্চল কিন্তু সমভূমি। তারপরে আবার আমাদের কিছু পাহাড়ের মতো আছে, এই যে পাহাড় ছোট ছোট, হ্যাঁ, কিছুটা উঁচু, সমভূমি থেকে কিছুটা উঁচু, কিন্তু পর্বত থেকে নিচু। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। পাহাড় এবং পর্বতের পার্থক্যটা কি? পাহাড় হচ্ছে সমভূমি থেকে উঁচুতে থাকে, কিন্তু পর্বত থেকে নিচু হয়। আর পর্বত সবচেয়ে উঁচু থাকে যে পর্বত। ঠিক আছে, আচ্ছা, এইটা। আর আরেকটা হচ্ছে মালভূমি। মালভূমি হচ্ছে কি, সমভূমির থেকে উঁচু, কিন্তু এইটার একটা এই এই জায়গাটা কিন্তু কি সমতল থাকে আবার, বা টেবিলের মতো, একটা টেবিলের মতো না? যেমন টেবিল দেখো, টেবিল কি থাকে, একটা পায়া থাকে, এরকম একটা পায়া থাকে, এরকম একটা পায়া থাকে। এই পায়ের উপরে দাঁড়িয়ে আছে কি, এই মালভূমিটা দাঁড়িয়ে আছে। এই জন্য এটাকে টেবিল ল্যান্ডও বলে। ঠিক আছে, তাহলে আমরা সমভূমি, পাহাড়, পর্বত, মালভূমি, সমুদ্র, এই যে চারটা টার্ম বা পাঁচটা টার্ম যে আমরা শিখলাম, পাঁচটা শব্দ যেটা আমরা শিখলাম, এই প্রত্যেকটা শব্দ সম্পর্কে কি আমার ধারণা পরিষ্কার হয়েছে আমাদের? মানে তোমার বিষয়টা ভালো করে বুঝতে পারাটা, কারণ প্রশ্ন ঘুরে আসলে যাতে তুমি লিখতে পারো, সেটা একটা বড় দরকার আমাদের। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাই। এখন আমাদের আরেকটা, এই যে আমরা এতক্ষণ ধরে যে জিনিসটা আলোচনা করলাম, এইগুলো হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের উপরে, ভূপৃষ্ঠের বিভিন্ন মানে ভূমিরূপ যেটাকে আমরা বলছি। তাহলে সেই ভূমিরূপের মধ্যে আমরা পেয়েছি সমভূমি, পাহাড় পর্বত, মালভূমি পেয়েছি। কিন্তু আমরা যদি এই যে ভূমির থেকে আমরা যদি একটু ইয়েতে যাই, সমুদ্র গর্ভে যাই বা সমুদ্রের তলদেশে যাই, তাহলে সেখানেও কিন্তু বিভিন্ন ভাগ আছে আমাদের। ঠিক আছে, সমুদ্রের তলদেশে, এটা ভূমিরূপ না। হ্যাঁ, এটা এক ধরনের ভূমিরূপ, কিন্তু সেটা হচ্ছে সমুদ্রের তলদেশে, মানে সমুদ্রের নিচের ভূমিরূপটা কেমন থাকে, আর সমুদ্রের নিচের নিচের অংশগুলো কেমন থাকে সেটা। এইটার মধ্যে বেশ কিছু নতুন নতুন টার্ম পাবা। এখানে প্রথমটা মনে করো, এই যে এটা তো সমুদ্র আমরা যেটা দেখি, হ্যাঁ, এটা হচ্ছে সমুদ্র, সমুদ্রে যে জাহাজ চলে বা এরকম চলতেছে। আর এই যে এটার মানে এই যে ভূমিরূপ যেটা, যেখানে হচ্ছে সমুদ্রগুলো থেমে গেছে, এটাকে তো বলি, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, এটাকে আমরা বলি মহাদেশ। ঠিক আছে, এটাকে বলছি মহাদেশ। এই মহাদেশের ভূমিরূপ এতক্ষণ ধরে আমরা জানছি, কিন্তু মহাসাগর যেটা থাকে, সেই সাগরের মধ্যে দেখো, এই যে একদম ভূমির সাথে যে প্রথম যে অংশটা থাকে, লাগাত যে অংশটা থাকে, এই যে এটার নাম হচ্ছে মহীসোপান। হ্যাঁ, সমুদ্রের তলদেশের কথা বলছি কিন্তু এখন। সমুদ্রের তলদেশে প্রথম যে অংশটা থাকে, সেটার নাম হচ্ছে সোপান যেখানে সোপান এরা মাছ ধরে, বা কিছুটা কিছুটা গভীর এটা। এটাকে বলি আমরা মহীসোপান। এই মহীসোপানের পরের যে আরেকটা অংশ থাকে, এটা হচ্ছে সমুদ্রের তলদেশে, কিন্তু এগুলো তোমাদের ছবির মাধ্যমে বুঝতে হচ্ছে। এইটার নাম হচ্ছে মহীতাল, না মহীঢালও বলা যায়, মহীতালও বলা যায়। তোমাদের বইতে লেখা আছে মহীঢাল, লেখা ঢাল, মহীঢাল। জি এইখানে স্যার দেখো, সোপানের পরে এখানে একটা কিন্তু হঠাৎ করে একটু নিচে চলে গেছে, মানে হঠাৎ করে তোমার ওইটা কি গভীর হয়ে গেছে, এই যে গভীর হয়ে গেছে। তাহলে এই যে মহীসোপানের পরের যে গভীর অংশটা, এইটাকে বলে মহীতাল। হ্যাঁ, মহীঢাল বলা হয় এটাকে। এই মহীঢালটা কিছুক্ষণ যাওয়ার পরে এটা আবার কিছু অংশ যায়, সেটা সমতলের মতো চলে যায় যে, হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি। অর্থাৎ এইটার এইখানে সমভূমির মতো একদম সমান্তরাল থাকে। হ্যাঁ, এটা হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি। হ্যাঁ, আবার এই সমভূমির আবার ওখানে দ্বীপ আছে, দ্বীপ। অর্থাৎ একটা জায়গায় দেখো, এই যে সমুদ্র, কিন্তু সমুদ্রের, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, সমুদ্রের উপরেও কিছু অংশ আর আছে। হ্যাঁ, এটাকে বলি আমরা, এটাকে আমরা বলছি কি দ্বীপ। হ্যাঁ, যেমন মালদ্বীপ। মালদ্বীপটা কি সমুদ্রের মধ্যে অবস্থিত, তাই না? সমুদ্রের মধ্যেই একটা ভূখণ্ডের মতো হয়েছে, ওইটার নাম হচ্ছে মালদ্বীপ। তাহলে এটাকে আমরা দ্বীপ বলবো। হ্যাঁ, আর পুরো বাংলাদেশটা কি, বাংলাদেশটাকে আমরা হচ্ছে বদ্বীপ বলে, বদ্বীপ। হ্যাঁ, পৃথিবীর মধ্যে একমাত্র বিশাল বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, এই দেখো, দ্বীপের পরে একটা জায়গা আসে সমুদ্রের মধ্যে থাকে গভীরে, একদম নিচে চলে যায়।
হ্যাঁ, এটাকে বলে সমুদ্রের গভীর খাত। অর্থাৎ এইটার মধ্যে গভীর লঞ্চ ডুবে যায় বা মানুষ যদি চলে যায়, ওখান থেকে কিন্তু আর ফিরে আসতে পারে না। এটাকে বলে সমুদ্র খাত। হ্যাঁ, বা গিরিখাতও বলে এটাকে, গিরিখাত। বইতে তোমাদের লেখা আছে গিরিখাত। ঠিক আছে। আচ্ছা, এরপরে আর একটা অংশ থাকে, এটাকে বলে শৈলশিরা। বইতে আছে এই কথাটা। শৈলশিরাটা কি? গিরিখাতের পরবর্তী অংশে, মানে সমুদ্রের সমুদ্রের পানির মধ্যে, এটা এটা কিন্তু পানির মধ্যেই, পানির মধ্যেই এরকম এরকম থাকে। এইটার নাম হয়েছে শৈলশিরা। আর এইটা পানির উপরে দেখা যায়, এটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেখা যায়, বাইরের থেকে দেখা যায়। কিন্তু এই শৈলশিরাগিরা কিন্তু পানির নিচে থাকে, ওইগুলা তো আর দেখা যায় না। ঠিক আছে। মানে শৈলশিরা হচ্ছে মানে পানির নিচেই ছোট ছোট পাহাড়ের মতো বা পর্বতের মতো, পাহাড় বলা যায়, ছোট ছোট পাহাড়ের মতো। এটা যেহেতু পানির নিচে, এই জন্য এটার নাম দিয়েছে কি শৈলশিরা। হ্যাঁ, শিরা মানে কি, শির মানে কি, শির মানে মাথা। হ্যাঁ, ছোট ছোট মাথার মতো থাকবে এখানে। আচ্ছা, এই কথাগুলো এখানে লেখা আছে দেখো, যে মহাসাগরেও বিভিন্ন ভূমিরূপ রয়েছে। এগুলোর মধ্যে হচ্ছে মহীসোপান, যেটা আমরা বললাম। তারপরে হচ্ছে মহীঢাল, যেটা আমরা বললাম। তারপরে সমুদ্রের গভীর সমভূমি, যেটা দেখাইলাম তোমাদের। তারপরে গভীর সমুদ্র খাত, এই যে একদম নিচে যেটা গভীর সমুদ্র খাত। হ্যাঁ, ঠিক এইটা হচ্ছে মানে পানির নিচের অংশ। আর পানির উপরে যেমন থাকে পাহাড় পর্বত গিরিখাত, এগুলো তো আছে। ঠিক আছে। আচ্ছা, এই টার্মগুলো তোমাদের নতুন, আর এই টার্মগুলোর সংজ্ঞা তোমাদের বইতেও ভালো লেখা। হ্যাঁ, সেই জন্য আমি তোমাদেরকে এরকম সংজ্ঞা আকারে দিয়ে দিয়েছি। তোমাদেরকে এই স্লাইডটা তো দিয়ে দেওয়া হবে, তখন তোমরা এই স্লাইডটা থেকে এইগুলা পড়বা। মহাদেশ কি, মহীসোপান কি, হ্যাঁ, মহিতাল কি, তারপরে দ্বীপ কোনটা। দ্বীপ মানে কি? সমুদ্রের মাঝখানে পানির স্তর ভেদ করে উপরের দিকে ওঠা ছোট্ট সবুজ পাহাড়ের মতো যে অংশটা থাকে, সেটাকে বলে দ্বীপ। হ্যাঁ, যেমন এই যে এটা হলো দ্বীপ। এই যে, হ্যাঁ, এরকম অনেক দ্বীপ আছে, মালদ্বীপ, তাই না, এরকম একটা দ্বীপ। তারপরে জলভাগ কি, সমুদ্র গভীর খাত কি, শৈলশিরা কি। শৈলশিরাটা দেখো, একদম ডান পাশে পাহাড় বা পর্বত ছিল। স্যার, আপনি সেই দ্বীপটি বলেছিলেন মালদ্বীপ, সেই মালদ্বীপেই কি এই খাবারগুলো পাওয়া যায় মালদ্বীপের? না না, মালদ্বীপ হচ্ছে একটা দ্বীপ, সেটা বুঝেছি তোমাকে। আচ্ছা, শৈলশিরাটা তোমাদের নতুন আসছে দেখো, নতুন মানে এটা শিরা, শির থেকে আসছে শিরা। হ্যাঁ, তাহলে এটা কি? একদম এই যে সমুদ্রের তলদেশে পানির নিচে ডুবে থাকা পাহাড়, যেটাকে আমি বললাম। হ্যাঁ, পানির নিচে ডুবে থাকা, এগুলা কিন্তু পানির নিচে থাকে, দেখা যায় না, পানির উপরে থেকে এটা দেখা যাবে না। হ্যাঁ, ছোট ছোট পাহাড়ের মতো, হ্যাঁ, বা পর্বতের মতো। এটার নাম হচ্ছে শৈলশিরা। নামটা কি দিয়েছে? শৈলশিরা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বেশ কিছু নতুন নতুন শব্দ শিখলাম। একটা হচ্ছে মহীসোপান, একটা হচ্ছে মহিতাল, মহিঢাল। হ্যাঁ, তারপরে আমরা শিখছি গিরিখাত, তারপরে দ্বীপ, শৈলশিরা, এগুলা। পরেরটায় চলে যাই। আচ্ছা, এখন আবার আমরা বাংলাদেশে ফিরে আসি। এই যে বাংলাদেশটা যে আমরা আছি, আমরা এখানে তো বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষ তোমরা এখানে যুক্ত আছো, তাই না? কারো বাড়ি রাজশাহী, কারো বাড়ি খুলনা, কারো বাড়ি বাগেরহাট, কারো বাড়ি সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্লা। এক এক জায়গায় এক একজন, এক এক জায়গা থেকে আমরা এক একজন যুক্ত হয়েছি, তাই না? তাহলে এক এক জায়গার ভূমিরূপও কিন্তু একরকম। কোথাও সমভূমি আছে, কোথাও মালভূমি আছে, মানে পর্বত আছে, কোথাও পাহাড় আছে। বাংলাদেশে তো মালভূমি নাই ওভাবে, ঠিক আছে। বাংলাদেশে আছে সমভূমি, পর্বত আর পাহাড়। এখন কোথায় কোথায় পাহাড় আছে সেটা আমরা জানি। হ্যাঁ, তাহলে প্রথমে জানবো কোথায় কোথায় সমভূমি আছে। এই যে যেমন ঢাকা অঞ্চল, খুলনা অঞ্চল, বাগেরহাট অঞ্চল, এগুলো হচ্ছে হ্যাঁ, এইসব অঞ্চলে কোনো পাহাড় পর্বত নাই। আবার মনে করো পর্বত একটা আছে, সেটা হচ্ছে চিটাগাং অঞ্চলে যে পর্বত থাকে। বাংলাদেশের একমাত্র চিটাগাং অঞ্চলে পাহাড়ও আছে, ওখানে পর্বতও আছে। ঠিক আছে। আর পাহাড় তো অনেক জায়গায় আছে, যেমন চট্টগ্রামে আছে, তারপরে কুমিল্লায় আছে, সিলেটে আছে, সিলেট, ময়মনসিংহে ময়মনসিংহ। আছে, রাজশাহী আছে, রংপুরে আছে। এই সব জায়গায় কিন্তু পাহাড় আছে। ঠিক আছে। এছাড়া অন্যান্য জায়গায় আছে ছোট ছোট পাহাড়, যেমন ইয়েতে টাঙ্গাইলে আছে, এরকম আছে আর কিছু কিছু জায়গায়। হ্যাঁ, বাংলাদেশে তো সবই ছোট ছোট পাহাড় বা টিলা বলা হয় এগুলো। আচ্ছা, তাহলে আমরা বাংলাদেশের ভূমিরূপ সম্পর্কে একটি প্রশ্ন আসে আমাদের, যে বাংলাদেশের ভূমিরূপ কেমন, কোন অঞ্চল পাহাড়, কোন অঞ্চল সমভূমি, কোন অঞ্চল পর্বতে রয়েছে। তাহলে আমাদের এইখান থেকে সেগুলো কিন্তু আলোচনা করে দিতে হবে। অথবা আসতে পারে তুমি যে এলাকায় বসবাস করো সেই এলাকার ভূমিরূপ লেখো। তখন তুমি কি লিখবা? তুমি যে অঞ্চলে থাকো, তুমি যদি চিটাগাং অঞ্চলে থাকো, তাহলে তুমি তোমার ওইখানে বলতে হবে যে চিটাগাং হচ্ছে পাহাড় পর্বত বেশি, তাই না, এগুলো। আচ্ছা, পরেরটায় চলে যাই।
আচ্ছা, নদী ভাঙ্গন এটা তো তোমরা জানো। এই যে জি স্যার। ভূমিরূপ, যে ভূমির যে পরিবর্তন হয়, হ্যাঁ, ভূমিরূপের পরিবর্তনের অনেকগুলো কারণ আছে। হ্যাঁ, এটার একটা প্রথম কারণটা হচ্ছে নদী ভাঙ্গন। মনে করো এক সময় অনেক জায়গা দেখবা তোমরা মানে গ্রাম ছিল, কিন্তু সেইগুলা নদীতে ভেঙে গিয়ে এখন কিন্তু এই গ্রাম বিলীন হয়ে গেছে, অনেকটা গ্রাম বিলীন হয়ে গেছে। এরকম কিন্তু স্যার আছে। আমাদের দেশে হ্যাঁ, যেমন এই যে বরিশাল অঞ্চলে আছে, তারপরে ঢাকা অঞ্চলে আছে, যে ঢাকার যে কি বলে এই মাওয়া, মাওয়ার যে নদী আছে, যে নদী অঞ্চল যেটা আর কি, সেইগুলায় অনেকগুলো গ্রাম কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যায়। পদ্মাতে নদীগর্ভে অনেক গ্রাম বিলীন হয়ে গেছে, শিবচর এই দেখবেন, তাই না? তাহলে এই নদী ভাঙ্গনের কারণে ভূমিরূপ পরিবর্তন হয়। ইলিশ মাছ পাই। হ্যাঁ, দেখা যায় এক সময় গ্রাম ছিল, কিন্তু ভেঙে গিয়ে ওইটা এখন বিলীন হয়ে গেছে, ভূমিরূপের পরিবর্তন হয়ে গেছে, তাই না? তারপরে বর্ষা, বিশেষ করে এখানে বর্ষাকালে কিন্তু হয়। বর্ষাকালে যখন বন্যা হয়, হ্যাঁ, তখন এই যে পলি মাটি, অনেক জায়গায় পলি পলি মাটি জমা হয়ে নতুন ভূমি সৃষ্টি করে, যেমন চরাঞ্চল তৈরি হয়, দ্বীপ অঞ্চল সৃষ্টি হয় হবে। আবার যখন বেশি বন্যা হয় বা অতিরিক্ত বৃষ্টি হয়, তখন কিন্তু এই যে ভূমি ক্ষয় হয়, হ্যাঁ, ভূমি ধস হয়ে যায়, হ্যাঁ, মানে গ্রাম ভেঙে যায়, হ্যাঁ, বা নদী ভাঙ্গন শুরু হয় তখন। তাহলে নদী ভাঙ্গন তো একটা প্রাকৃতিক কারণ, কিন্তু এটা যে কারণে ভূমিরূপ পরিবর্তন হয়ে যায়। আর অর্থাৎ আমরা এখন কিছু প্রাকৃতিক কারণ জানবো, যে প্রাকৃতিক কারণগুলো ভূমিরূপ পরিবর্তন হয়, তার মধ্যে একটা হচ্ছে নদী ভাঙ্গন। তারপরে এইটা কি, ভূমিকম্প। হ্যাঁ, এটা হচ্ছে ভূমিকম্প। এই যে ভূমিকম্প তো তোমরা দেখেছো, বা অনেক সময় কিছুদিন আগে কিন্তু ভূমিকম্প হয়েছিল, তাই না? ভূমিকম্প জি হয়, ঘর বাড়ি কেঁপে ওঠে। স্যার। কিছুদিন আগে কিন্তু একবার হয়ে গেছে ভূমিকম্প। তাহলে হঠাৎ দেখা যায় ভূমিকম্প হলে কি রাস্তাঘাট ভেঙে যায়, তারপরে বিল্ডিং ভেঙে যায়, ঘর বাড়ি ভেঙে যায়। অর্থাৎ এক সময় ভূমিটা ছিল আমাদের এখানে একজনের ঘর হ্যাঁ, কিন্তু পরবর্তীতে ভেঙে গেছে। ভূমিকম্পের কারণে দেবে যায়, অনেক কিছু ডুবে যায়, মানে ধ্বংস হয়ে যায় আর কি। সেক্ষেত্রে কিন্তু নদীর গতিপথও কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে, দেখছো? ভূমিকম্পের কারণে নদীর গতিপথে পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, তারপরে আমাদের আরো কি হয়, তীব্র ভূমিকম্প হলে অনেক জায়গায় এই যে ঘরবাড়ি ভেঙে যায়, হ্যাঁ, ধ্বংসস্তূপে পরিণত হয়। এরকম একবার একটা ভূমিকম্প হয়েছিল নেপালে, জানো সেটা তোমরা? নেপালে হয়েছিল। জি জি এটা স্যার। 2014 সালে হয়েছিল। পৃথিবীর মধ্যে একটা বড় রকমের ভূমিকম্প হয়েছিল। হ্যাঁ, স্যার বই 2015 সাল দেওয়া। 15 সাল, আচ্ছা 15 সাল, 15 সালই হবে বইতে, বইতে যেটা দেওয়া আছে ওইটাই হবে, হ্যাঁ। 15 সালই হবে, হ্যাঁ ঠিক আছে। স্যার, আচ্ছা, তাহলে এটা ভূমিকম্প একটা হলে না কিছুই বোঝা যায় না। হ্যাঁ, কিছু হয়, ভূমিকম্প হলে কিছুই বোঝা যায় না কিন্তু ক্ষতি হয়। হ্যাঁ, হ্যাঁ, কিছুই বুঝতে পারবে না, হঠাৎ করে ভূমিকম্পে দেখো সব ভেঙে চুরে চৌচির হয়ে গেছে। তাহলে এটা হবে 2015 সালে, কোথায় হয়েছিল? নেপালে। আচ্ছা, এরপরে এটা কি? এটা হচ্ছে আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির নাম ও, শুনেছো? জি আগ্নেয় স্যার। অগ্নিবিঘাত। আগ্নেয়গিরির আগ্নেয়গিরি, আগ্নেয়গিরির আগ্নি অগ্নুৎপাত, অগ্নুৎপাত, এগুলো বানানগুলো ঠিক মতো দেখবা। গয়নয় রস্যু খণ্ডত্ব, জফলা আছে খণ্ডত্ব, অগ্নুৎপাত, আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আগ্নেয়গিরিটা কি? আগ্নেয়গিরিটা হচ্ছে সমুদ্রের পৃষ্ঠ থেকে দেখা যায় হঠাৎ করে আহ কি বলে, লাভা বলে ওইটাকে, লাভা, গরম লাভা। হ্যাঁ, এই যে তীব্র গরম লাভা নির্গত হয় জ্বালামুখ দিয়ে, অর্থাৎ কোন একটা জায়গা দিয়ে হঠাৎ এক জায়গা থেকে দেখা যায় পৃথিবীর এক জায়গা থেকে হঠাৎ করে গরম লাভা বের হয়। লাভা বেরোয় কি হয়, একদম উপরের দিকে উঠে যায়, আস্তে আস্তে পরবর্তীতে এটা তরলের মতো ছড়িয়ে যায় বিভিন্ন জায়গায়। তাহলে এখানে দেখা যায় একসময় সমভূমি ছিল, কিন্তু হঠাৎ করে এই যে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে কি হলো, এটা পাহাড় অঞ্চল হয়ে গেল, বা উঁচু হয়ে গেল, বা ধ্বংস হয়ে গেল, এরকম হতে পারে। তাহলে এভাবে তো ভূমিরূপের পরিবর্তন হয়, তাই না? এটা প্রাকৃতিক কারণে কিন্তু হয়। এগুলো প্রাকৃতিক কারণে হঠাৎ, এটা কিন্তু মানুষের সৃষ্টি না কোনো। হ্যাঁ, এই যে এরকম হয় যে এখানে লাভাটা জমা হয়, জমা হয়ে একদম অন্যরকম ভূমিরূপ হয়ে যায়, তাই না? আমূল পরিবর্তন হয়ে যায়। এরকম একবার হয়েছিল, সেটা হচ্ছে 2021 সালে। কোথায় হয়েছিল? ইন্দোনেশিয়াতে। সেটার নাম কি ছিল? জাভা দ্বীপ। ইন্দোনেশিয়া তো অনেকগুলো দ্বীপ আছে, তার মধ্যে একটা দ্বীপ আছে জাভা। হ্যাঁ, এই জাভা দ্বীপে 2021 সালে একটা এরকম আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছিল, আগ্নেয়গিরি হয়েছিল, ঠিক আছে? হ্যাঁ, ওখানে ওইটার ফলে দেখা গেছে ওই অঞ্চলের ভূমিটা এখন অন্যরকম হয়ে গেছে। আগে হয়তো সমতল ভূমি ছিল বা নদী ছিল, সেইটা দেখা যায় এখন পর্বত হয়ে গেছে। তাহলে এইভাবে কিন্তু ভূমিরূপে পরিবর্তন হয়। তাহলে আমরা একটা জানলাম
প্রথমটা জানছি কি নদী ভাঙ্গন, তারপরটা জানছি কি ভূমিকম্প, তারপরটা জানলাম কি আগ্নেয়গিরির পা। আচ্ছা, এখন নতুন আবার আরেকটা জানবো। এইটা এটা হচ্ছে এটা কি এটা এটা হচ্ছে এটা হিমবাহ বলে, হিমবাহ বা হিমবাহ। হিমবাহটা কি? হিমবাহটা হচ্ছে হুম হিমবাহটা হচ্ছে আহ পৃথিবীর কিছু কিছু অঞ্চল আছে যেখানে বরফ থাকে। বরফ বরফ তো তোমরা চেনো, মানে পানি ঠান্ডা হয়ে যেটা হয়, ফ্রিজে বরফ হয় না, পানি ঠান্ডা হয়ে বরফ করি আমরা। হ্যাঁ, এই যে কিছু কিছু অঞ্চল আছে পৃথিবীতে, সেই অঞ্চলে ওই যে বরফের প্রবাহে ভূমিরূপের পরিবর্তন ঘটে। অর্থাৎ এই বরফগুলা মনে করো পর্বতের উপরে আহ কিছু মানে জমা হইতে থাকে, জমা হয়ে কঠিন অবস্থা হয়। কঠিন হয়ে একসময় যখন তাপমাত্রা বাড়তে থাকে, তখন এই বরফখণ্ড বা হিমবাহ বলে গেলে এটা হচ্ছে হিমবাহটা হচ্ছে অনেকগুলো বরফ, মানে বরফখণ্ডের সমন্বয়ে হিমবাহ তৈরি হয়েছে। ঠিক আছে, যেটা পাহাড় বা পর্বতের চূড়ায় গিয়ে জমাটবদ্ধ হয়। জমাটবদ্ধ হওয়ার পরে আস্তে আস্তে যখন তাপমাত্রা বাড়তে থাকে, তখন ওই হিমবাহ বা বরফখণ্ড গলতে শুরু করে। হ্যাঁ, গলতে শুরু করে তখন কি হয়, দেখা যায় যে ভূমিরূপের পরিবর্তন হয়ে যায়। মানে আগে একরকম ছিল, এখন তো ওই কি বলে হিমবাহগুলো গলে যায়। ফলশ্রুতিতে ওখানে সমুদ্র কি বলে নদীর মতো হতে পারে। হ্যাঁ, বা সমুদ্র তৈরি হতে পারে, বা অন্যরকম হয়ে যায় আর কি, ভূমিরূপটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, পরিবর্তন হয়ে যায়। এভাবেও কিন্তু হিমবাহের কারণে ভূমিরূপের পরিবর্তন হয়, যেটা বিশেষ করে মেরু অঞ্চলে দেখা যায়। মেরু অঞ্চল বলতে কি বুঝো? তুন্দ্রা অঞ্চল, যেটা শীত প্রধান দেশ যেখানে। ঠিক আছে, যে ক্যাঙ্গারু পাওয়া যায়, কি বলে পেঙ্গুইন থাকে, যে পেঙ্গুইন চিনো? পেঙ্গুইন, হ্যাঁ, টিভিতে দেখি না পেঙ্গুইন, এই পেঙ্গুইনটা কোথায় থাকে? তুন্দ্রা অঞ্চলে থাকে। ওরা কিন্তু এই বরফের মধ্যেই থাকে। হ্যাঁ, তাহলে সাদা ভাল্লুক। হ্যাঁ, সাদা শ্বেত ভল্লুক আছে, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। শ্বেত ভল্লুক একটা আছে। ঠিক আছে, আমাদের বইতেও কিন্তু আমরা প্রথম পড়েছিলাম। হুম। থাকি আচ্ছা, আর একটা কি, এটা কি বাবা, পানির একটা ঢেউ, তাই না? যখন যখন অনেক সময় দেয় না, আমরা তো জলোচ্ছ্বাস দেখি বা ই করি, এটা জানি, ঘূর্ণিঝড়। সুনামি না? হ্যাঁ, কিন্তু এইটা হচ্ছে সুনামি বলে এটাকে, সুনামি। সুনামি, সুনামিটা কি? সুনামিটা হচ্ছে যেমন নদী নদী বা সমুদ্রের মধ্যে, সমুদ্রের তলদেশে যখন ভূমিকম্প হয়। হ্যাঁ, ভূমিকম্প শুধু আমাদের এই ভূখণ্ডেই হয় না। ভূমিকম্প হলে তো অনেক সময় দেখো না, সমুদ্রের তলদেশের পানিও কিন্তু একদম লোকালয়ে চলে আসে। মানে একসাথে যখন ভূমিকম্পটা হয়, তখন পানি অনেক উপরে উঠে যায়। আবার পানির ঢেউ তৈরি হয়, বিশাল ঢেউ এসে কি হয়, লোকালয় সব ভাসিয়ে নিয়ে যায় একসাথে, ঘর বাড়ি বিল্ডিং সবকিছু একসাথে ভাসাই নিয়ে যায়। এইটাকে বলে সুনামি। ঠিক আছে, এবং এই সুনামি কিন্তু এই যে হয়েছিল কিছুদিন আগে, একবার সুনামি হলো না, কোথায় যেন হয়েছিল এটা। ফলে কি হয়, দেখা যায় কি, এটা একটা ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। এবং এটা কোথায় হয়? সাগরে যে ভূমিকম্প হয়, অনেক সময় অগ্নিপাত হতে পারে। এইসব বাংলাদেশে। কারণে ভূমিচ্যুত হয়, মানে ভূমি স্থানচ্যুত হয়, ভূমি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। হ্যাঁ, ভূমি ভেঙে দেয়, বা পানির অনেক ঝাপসা আসে। তাহলে ফলশ্রুতিতে কি হয়, একসাথে যখন অনেক পানি আসে, তখন কিন্তু এইটা কি করে, আমাদের যে ঘর বাড়ি বিল্ডিং যা আছে সব কিছু একসাথে ধুয়ে নিয়ে চলে যায়। এবং এইটাকে বলি আমরা সুনামি, সুনামি বলে। ঠিক আছে, এটা যে জলোচ্ছ্বাস, বিশাল একটা জলোচ্ছ্বাস এটা। এরকম এরকম কিন্তু হয়, মানে পানি টানি একসাথে ফুলে ওঠে অনেক জায়গা নিয়ে, তখন পানি লোকালয়ে প্রবেশ করে। হ্যাঁ, এবং তখন কিন্তু এটা পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, এটা গেল সুনামি গেল। তাহলে আমরা অনেকগুলো প্রাকৃতিক কারণ কিন্তু জানছি। এখন যদি আমরা একসাথে একটু দেখি প্রাকৃতিক কারণগুলা, প্রথম একটা কি শিখছিলাম? নদী ভাঙ্গন, তাই না? যে নদী ভাঙ আর একটা কি শিখছিলাম? ভূমিকম্প। আর একটা কি শিখছিলাম? বায়ু প্রবাহ। বায়ু প্রবাহটা আমাদের বইতে নাই, তো বায়ু প্রবাহের কারণে কিন্তু ভূমির পরিবর্তন হয়। তারপরে বন্যা, ভূমিধস, এ কারণে সমুদ্র স্রোতের কারণে, সমুদ্রের স্রোত, আগ্নেয়গিরির কারণে অগ্নিগিরি হয়, বা অগ্নিবিঘাত, এর কারণে হয়, সুনামির কারণে। সুনামি। তাহলে এইগুলো সবই হচ্ছে প্রাকৃতিক কারণ। এখন তোমার যদি ছোট প্রশ্ন আছে যে ভূমির রূপ পরিবর্তনের তিনটি বা পাঁচটি কারণ লেখো, তাহলে তুমি এগুলো দিয়ে দিলা। আবার নদী ভাঙন, ভূমিকম্প আর সুনামি। আবার এইটাই যদি বড় আকারে আসে যে প্রাকৃতিক কারণগুলো কি কি, তখন তুমি ভূমিকম্প দিবা। ভূমিকম্প দিয়ে একটু আবার লিখতে হবে, তোমাকে 3-4টা লাইন লিখবা। আবার নদী ভাঙন দিবা,
নদী ভাঙ্গন দিয়ে 3-4টা লাইন লিখতে হবে। তারপরে তুমি সমুদ্র কি আগ্নেয়গিরি অগ্নুৎপাত দিলা, এটা দিয়ে মানে বড় প্রশ্ন আসলে একটু ডিটেলস লিখতে হবে। আর যেহেতু এটা 6 মার্কসের প্রশ্ন, তাহলে তোমাকে তো 1-1.5 পৃষ্ঠা লিখতে হবে, তাই না? কিন্তু তোমরা অনেকেই এই যে এখানে আছো, তোমরা পরীক্ষা দিয়েছো, কিন্তু পরীক্ষায় যে বড় প্রশ্নগুলা, যেটা বর্ণনামূলক প্রশ্নগুলা, সেগুলা কিন্তু বেশি বেশি করে লিখতে হবে, বড় করে লিখতে হবে। ঠিক আছে, সেটা কিন্তু লেখো না, ওই 3 মার্কসের মতো করে লেখো, তাহলে তুমি তো মার্কস কম পাবা। আচ্ছা ঠিক আছে, আমরা এবার থেকে আমরা বড় প্রশ্নগুলো আগের থেকে দিয়ে দিব, ঠিক আছে? স্যার 5 লাইন করে লিখলে হবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আমরা চলে যাব, এটা প্রাকৃতিক কারণের বাইরে গিয়ে কিছু মানব সৃষ্ট কারণ আছে। অনুযায়ী হ্যাঁ, বন উজাড় করা বা গাছপালা কেটে ফেলে না মানুষ, এরকম সব গাছপালা গুলা কেটে ফেলতেছে। তাহলে গাছপালা যদি কেটে, স্যার তাহলে তো আমাদের ভূমি। স্যার হ্যাঁ, বলো। স্যার বড় প্রশ্নের শীট গুলো আগে দিয়ে দিন, হ্যাঁ, দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, পরে চাপ পড়ে যায় স্যার, আগে দিয়ে দিলে একটু একটু পড়তে থাকবে। আজকেই প্রশ্ন দিয়ে দেবো, আজকেই পড়াও দিয়ে দেবো আমি, ঠিক আছে? আচ্ছা দেখো, ঠিক এই আছে স্যার। গাছপালা কাটা, গাছপালা কাটা, গাছপালা যদি কেটে ফেলাই, তাহলে কি হবে? আমরা যে অনেক সময় যে গাছপালা কেটে ঘর বাড়ি তৈরি করি, রাস্তাঘাট তৈরি করি, তারপর কালভার্ট ব্রিজ এগুলো তৈরি করে না, ফলে কি করে বন উজাড় হয়ে যায়। এখন বন যদি উজাড় হয়ে যায়, তাহলে এখানে ভূমিরূপই পরিবর্তন হয়ে যাবে, তাই না? তাহলে এটা একটা কারণ। এটা কি, এইটা কি মানব সৃষ্ট কারণ না প্রাকৃতিক কারণ? স্যার মানব বিস্ফোরণ। এগুলো হচ্ছে মানব সৃষ্ট, মানুষই করে এগুলা। আচ্ছা, এরপরে হতে পারে কি, এই যে পাহাড় কেটে কেটে জুম চাষ করে, এটা তো তোমাদের ওই যে ইয়াতে আছে, কি বলে এটাকে, চিটাগাং অঞ্চলে আছে। হুম। পাহাড় কেটে পাহাড়ের পাদদেশে ইয়া করে, মানে কি বলে, জুম চাষ বলে এটাকে। ওই যে বিভিন্ন চাকমা মারমারা থাকে না, পাহাড়ি পাদদেশে যারা থাকে, ওরা এগুলা করে। তাহলে পাহাড় যদি কেটে ফেলে, স্যার পাহাড় কেটে গারোরা আস্তে করে, আস্তে, গারোরা। হ্যাঁ, গারো যারা থাকে, তারা এটা সমভূমি তৈরি করে, তাই না? সমভূমি তৈরি করে। তাহলে কি হবে, মেঘ করে, এখানে আপনি প্রাকৃতিক মেঘ ভারসাম্য দিয়েছেন। নষ্ট হয়ে যায়। আর তুমি যদি এটা পাহাড়ের যে ঢালু অঞ্চলটা যেটা থাকে, এটা যদি কেটে ফেলো, তাহলে একসময় ভূমি ধস হয়ে যাবে, পাহাড়টা ভেঙে পড়বে। তাহলে এই কারণেও কিন্তু ভূমিরূপের পরিবর্তন হয়, যেটা আমাদের ওই যে সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের ওখানে আছে। তারা কি করে, বনাঞ্চল পুড়ে দিয়ে ওখানে জুম চাষ করে, বাড়িঘর তৈরি করে, ফলে ভূমিরূপ নষ্ট হয়ে যায়। আর বৃষ্টি হলে কি হবে, ভূমি ধস হবে, পাহাড় কাটার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। এভাবে কিন্তু ভূমিরূপের পরিবর্তন হয়, পাহাড় কাটা, যেটাকে আমরা বলছি পাহাড় কাটা। আর একটা অনুরা। হয়, এই যে নদীতে বাদ দেওয়া, এটা এটা হচ্ছে নদীতে বাদ দেয়। এই যে অনেক সময় নদীতে বাদ দিলে কি হবে, নদীর পানির গতিপথ নদীতে যখন ব্রিজ দেয়, কালভার্ট দেয় বা বাঁধ নির্মাণ করে, তখন কি হয়, নদীর গতিপথ বদলে যায়। অর্থাৎ আগে এইদিকে পানির স্রোত ছিল, কিন্তু এটা বাদ দেওয়ার কারণে পানির স্রোতটা এখন অন্যদিকে চলে যায়, গতিপথটা চেঞ্জ করে দেয়। এতে ভাঙনের সৃষ্টি হয়, আবার কোথাও চরাঞ্চল জেগে ওঠে। হ্যাঁ, এবং এভাবেও কিন্তু ভূমিরূপের অনেক পরিবর্তন হয়। তাহলে নদীর বাদ দেওয়া, এটা একটা শিখলাম আমরা। তারপরে নগরায়ন হতে পারে, মানে আগে কি ছিল, গ্রাম ছিল, এখন রাস্তাঘাট করে বিল্ডিং তৈরি করা, নগরায়ন হচ্ছে এখন। হ্যাঁ, অনেকগুলো বিল্ডিং তৈরি হয়েছে দেখবা। এখন অনেক জায়গায় কি আগে কিছুই ছিল না, সেই সব জায়গায় এখন বড় বড় বিল্ডিং হয়ে গেছে। তাহলে এইটাকেই আমরা বলি নগরায়ন। এখন নগরায়নের ফলেও কিন্তু ভূমির পরিবর্তন হয়ে যাবে, ভূমিরূপের পরিবর্তন হয়ে যাবে, তাই না? এখানে কি হবে, নগরকে প্রসারিত করা হচ্ছে, ফলে ভূমিরূপের আমূল পরিবর্তন হচ্ছে। আগে ছিল এখানে এখন ঘর বাড়ি তৈরি করা হচ্ছে। এটা যদি স্যার ভরাট করে স্যার এগুলো স্যার করে। বর্ধিত জনগোষ্ঠীর জন্য এটা করা হয়েছে। তারপর ইটের ভাটা, ইটের ভাটা তো তোমরা দেখছো, জি স্যার। ইটের ভাটায় যে ইট পোড়ায়, যেখানে ইট তৈরি করে, যেখানে এই ইটের ভাটায় ইট পোড়ানোর কারণে ওখানকার মাটি কিন্তু একদম লাল হয়ে যায়, ঠিক আছে? হয়তো আগে সমভূমি ছিল, দেখো পরবর্তীতে কি হয়ে গেছে এরকম। হ্যাঁ, মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায়। এটা মাটি তখন চাষাবাদের অনুপযুক্ত হয়ে যায়, যেখানে কোনো ফসলই ফলে না। হ্যাঁ, তারপরে এই যে এই ধোঁয়ায় কি হয়, ওই অঞ্চলটা একদম দূষিত হয়ে যায়। হ্যাঁ, বায়ু দূষণ ঘটে, বিভিন্ন রোগ হয় মানুষের। তো এইভাবেও কিন্তু ভূমির পরিবর্তন, ভূমিরূপের পরিবর্তন হয়, এটা হচ্ছে মানব সৃষ্ট কারণ। আচ্ছা, আর একটা হচ্ছে শিল্প কলকারখানার বজ্র পড়ে। এই দেখো, এই যে শিল্প কলকারখানার সাথে যে এটা পাইপ দেওয়া থাকে, পাইপ দিয়া এটার বজ্রটা নদীগর্ভে দিয়ে পড়ে। যেমন বাংলাদেশে যে বুড়িগঙ্গা নদীর পানি নষ্ট হয় কিসের জন্য জানো? এই শিল্প কলকারখানার যত ময়লা আবর্জনা আছে, সব কি মানে এই পাইপ দিয়ে দিয়ে ওই বুড়িগঙ্গা নদীতে ফেলায়। ফলে কি হয়, বুড়িগঙ্গার পানি কিন্তু নষ্ট হয়ে গেছে, সেখানে আহ এখন দুর্গন্ধময় পানি হয়েছে, মানে ব্যবহারের কি বলে, অযোগ্য হয়ে গেছে এটাকে।
এখানে মাটিও দূষিত হচ্ছে, পানিও দূষিত হচ্ছে। তাহলে শিল্প কলকারখানার বজ্র এইটা কিন্তু তাহলে আহ, সমস্যা হয় না? মাটি এবং পানিতে থাকা নানান রকম উদ্ভিদ ও প্রাণীকে ধ্বংস করে দিচ্ছে। ওই যে মাছ নষ্ট হয়ে যাচ্ছে, পানি খাওয়া যাচ্ছে না, তাই না? তাহলে এইসব কারণেও কিন্তু ভূমিরূপের পরিবর্তন হচ্ছে। এটা একটা কারণ, এটা একটা প্রাকৃতিক কারণ। না, এটা হচ্ছে মানব সৃষ্ট কারণ। ঠিক আছে, শিল্প কলকারখানাটা হবে মানব সৃষ্ট কারণ। আচ্ছা, আর আছে আমাদের আর একটা আছে, ভূগর্ভস্থ পানি উত্তোলন। অর্থাৎ এই যে টিউবওয়েলের মাধ্যমে শ্যালো মেশিন বসিয়ে যে পানি উঠায় নিচের থেকে, তাহলে এক সময় কি হবে? এক সময় দেখা যাবে সব পানি যখন উপরে উঠেই ফেলবে, তখন ওইখানের ফাঁকা জায়গা ভূমি ধস হয়ে যাবে তখন, অর্থাৎ ভেঙে চুরে সব নিচের দিকে চলে যাবে। অতিরিক্ত পানি যখন উত্তোলন করা হবে, তখন ওই অঞ্চল কিন্তু ভূমি ধসের ঝুঁকি থাকে। অর্থাৎ নিচে যদি মাটি মাটির নিচে যদি পানির লেয়ারটা না থাকে, হ্যাঁ, পানি যদি না থাকে, তাহলে ওইটা কিন্তু একসময় কি হবে, মানে ভূমিটা ধস হয়ে যেতে পারে, মানে ভূমিটা দেবে যেতে পারে, নিচু হয়ে যেতে পারে এইসব কারণে। তারপরে যদি এই যে এখন দেখো বৃষ্টিপাতের খরা মৌসুমে এখন প্রচন্ড, কিন্তু মানে কি খরা, এখন প্রচন্ড খরা, রোদ বাইরে বের হয় যে না, প্রচন্ড রোদ। অর্থাৎ আবহাওয়ার কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। এইসব পরিবর্তনের কারণ কি? এই যে অতিরিক্ত পানি যখন ভূগর্ভ থেকে উত্তোলন করা হয়, তখন এটার কারণেও কিন্তু ভূমিরূপের পরিবর্তন হয়। অর্থাৎ ভূগর্ভস্থ পানি যেটা, হ্যাঁ, ভূগর্ভস্থ মানে কি, পৃথিবীর নিচে যে পানিটা থাকে, ভূমির নিচে যেটা পানি থাকে, সেই পানিকে বলে ভূগর্ভস্থ পানি। সেই পানি দিয়ে আমরা কৃষিকাজে সেচ দেই, তাই না? তাহলে এইগুলা অতিরিক্ত করার ফলে কি হবে, একসময় ওখানে ভূমি ধস হবে, এবং দেখা যাবে ওই ভূমি একসময় সমতল ছিল, কিন্তু গেছে নদী গর্ভে চলে গেছে, বিলীন হয়ে যাবে একসময়, এরকম হবে। তাহলে আমরা বেশ কিছু প্রাকৃতিক মানে মানব সৃষ্ট কারণ জানলাম। কি কি জানলাম মানব সৃষ্ট কারণ? একটা বলো তো, কি শিখছি আমরা? স্যার কলকারখানা। আহ, পাহাড় পাহাড় করা। ধ্বংস। একটা হচ্ছে নদীতে বাঁধ দেওয়া। হ্যাঁ। আর একটা কি? নগরায়ন, করা। ইটের ভাটা। ধোয়া। একটা কি? বেশি কলকারখানার বজ্র। যানবাহনের বজ্র। যানবাহনের কালো ধোঁয়া। একটা হচ্ছে ভূগর্ভস্থ অতিরিক্ত পানি উত্তোলন যেটা। এইগুলো সবই হচ্ছে মানব সৃষ্ট কারণ। হ্যাঁ। এখন তোমার পরীক্ষায় যদি আসে যে ভূমির পরিবর্তনের মানব সৃষ্ট 5টি কারণ লেখো, তখন তুমি এখান থেকে লিখে দিবা। আবার যদি তোমার প্রশ্নে আসে যে ভূমিরূপ পরিবর্তনে মানব সৃষ্ট 5টি কারণ লেখো, সেটা বড় প্রশ্ন আকারে আসলো, অর্থাৎ বর্ণনামূলক, তখন কিন্তু তুমি প্রত্যেকটা পয়েন্ট লিখে লিখে প্রত্যেকটা পয়েন্টের এগেইনস্টে তোমাকে 3-4টে করে লাইন লিখে দিতে হবে। ঠিক আছে, যেটাই দিবা, যেমন উপরে লেখা পাহাড় ধ্বংস, এইটা লিখে ওইটা নিচ দিয়ে আবার কয়েকটা লাইন লিখতে হবে। বা নগরায়ণ লিখলা, ওইটা লেখার পরে নিচ দিয়ে আবার কয়েকটা লাইন লিখতে হবে। এইভাবে প্রত্যেকটা পয়েন্ট দিয়ে দিয়ে তুমি লিখবা এইখানে। এই তার নগরায়ণ কি? নগরায়ণ কি, এতক্ষণ কি বললাম? নগরায়ণ হচ্ছে, মনে করে একসময় তোমার এখানে বাড়ি ঘর মানে কি ছিল, একসময় গ্রামে দেখবো অনেক জায়গায় একসময় ছিল কি টিনের ঘর, এখন কিন্তু সব ওগুলো বিল্ডিং হয়ে গেছে। ঠিক আছে, তারপরে কলকারখানা হয়ে গেছে। এই যে বিল্ডিং হয়ে যাওয়া, কলকারখানা হয়ে যাওয়া, এটা কি বলে? নগরায়ন। ঠিক আছে, এটা নগর মানে কি, শহর, শহর, শহর হয়ে গেছে এখন, এটা কি বলে? নগরায়ন। আচ্ছা, তাহলে এখানে কিন্তু কোনো প্রশ্ন আছে আমাদের? প্রশ্ন থাকলে বলো। না স্যার। নাই? এটুকু বুঝতে পারছো? ক্লিয়ার বুঝতে পারছো? জি আচ্ছা। স্যার। জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। হোমওয়ার্কটা আমি এখানে আগে দিয়ে দিই, হোমওয়ার্কটা তোমাদের লেখা লাগবে না। তোমাদের বইয়ের যে বড় 2টা প্রশ্ন আছে, হ্যাঁ, এই বড় 2টা প্রশ্নই হোমওয়ার্ক দেওয়া হয়েছে তোমাদের। মানে বড় স্যার আপনি একটু পড়ানো। পিডিএফটা পাঠিয়ে দিয়েন এই দুইটার, তাহলে পড়তে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, তোমাদের এগুলো মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, বড় প্রশ্ন তোমরা এর আগে পড়ো নাই, এখন থেকে আমি মুখস্থ ধরবো। আচ্ছা, এই দুইটার জন্য তোমরা তোমাদের বই থেকেও পড়তে পারো, অথবা তোমাদেরকে আমি এই যে আমরা যে নোটটা করেছি সেই নোটটা আমি তোমাদেরকে দিয়ে দেব। তোমার যদি এটা ভালো লাগে তবে এইটা পড়তে পারো। হ্যাঁ, এখানে সুন্দর করে লিখে লেখা হয়েছে। ঠিক আছে, এইটা আমি দিয়ে দেবো, এটাও পড়তে পারো, বা তুমি যদি এর থেকেও ভালো পাও সেটাও তুমি পড়তে পারো। হ্যাঁ, সেটা তোমার ব্যাপার। স্যার, একটা কথা বলি। হ্যাঁ, বলো। আমরা শিক্ষার্থী যদি অন্য একটা মানে এতদিন একটা মোবাইলে ক্লাস করে আসছে, সেই হ্যাঁ, মোবাইলে সব শীট গুলো যাচ্ছে, এখন অন্য মোবাইলে যদি ক্লাস করে, ওই মোবাইলে কি শীট গুলো যাবে? হ্যাঁ, যাবে যাবে, সবটাই যাবে। আচ্ছা, দেখো এখানে আমি লিখে দিয়েছি তোমাকে, এই যে এই এই প্রশ্নটাই তোমাদের পড়া দিয়েছি আমি আজকে। তুমি উপরে লিখবে ভূমি সংরক্ষণ।
তারপরে ভূমি সংরক্ষণ কি কাকে বলে এগুলো লিখবা সুন্দর করে। তারপরে যে তোমার যে পাঁচটা কি বলছে এটা, ভূমি সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন, এখানে পয়েন্ট দিয়ে দিয়ে আমি লিখেছি সুন্দর করে, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, ঠিক আছে। এইভাবে পয়েন্ট আকারে তুমি লিখবা। হ্যাঁ, এইটা স্যার খ নম্বরটা একটু দেখ। হ্যাঁ, এটা মুখস্থ করবা, আমি দিয়ে দেবো তোমাদের এখানে গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নেই। আবার খ নম্বরেটা দেখো, এই যে একটা প্রশ্ন আছে, এখানেও কিন্তু পয়েন্ট দিয়ে দিয়ে সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। এগুলো তুমি সুন্দর করে এইভাবে পড়বা, এইভাবে খাতায় লিখলে তুমি বেশি মার্কস পাবা, ঠিক আছে। আমাদের তো বৃত্তি পাইতে হবে, সবাইকে তো বৃত্তি পাইতে হবে, আমাদের টার্গেট তো বৃত্তি, তাই না? তাহলে সেটার জন্য তো আমাদের একটু লেখাপড়া করতে হবে। দেখো আজকে কিন্তু শুক্রবার, তাই না? শুক্রবার কি সবাই এখন কিন্তু কি করতেছে, খেলা করতেছে, এটা করতেছে, সেটা করতেছে, তাই না? কিন্তু আমরা কিন্তু পড়াশোনা করতেছি। তাহলে আমরা তো সামনে আগাইতে হবে না আমাদের, তো আমাদের তো বেশি বেশি করে পড়তে হবে। ছোট প্রশ্ন সব দিয়ে দিবেন আজকে। আচ্ছা, দিয়ে দেবো। আচ্ছা, এখন আমরা একটু বই দেখি, তাহলে তোমাদের বইটা বের করো সবাই। এতক্ষণ ধরে যা যা পড়িয়েছি বই থেকে একটু মিলেই নাও তোমরা। আর এরপরে কিন্তু আমরা প্রশ্নে চলে যাব। আচ্ছা, এই দেখো, আমি এখান থেকে এখন মেইন মেইন কথাগুলো তোমাদেরকে বলে দেবো, যেগুলো পরীক্ষা আসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এই যে বদ্বীপ, এখানে একটা দেখো আছে, বদ্বীপ কি দিয়ে গঠিত হয়? এটা হচ্ছে পলিমাটি দিয়ে গঠিত হয়। আর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটা? বাংলাদেশ, এটা মনে রাখতে হবে। আর একটা আছে যে ম্যানগ্রোভ, পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ বনভূমি কোনটা বলতে পারো? স্যার সুন্দরবন। ভেরি গুড, এক্সিলেন্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ম্যানগ্রোভ, সুন্দরবন, সুন্দরবনের কথা বলতে হবে। আচ্ছা, আছে ম্যাঙ্গো ফরেস্ট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস তোমার জানবা, এই যে কি বলে, আফ্রিকার সাহারা মরুভূমি, হ্যাঁ এটার নাম শুনে থাকতে পারো। আফ্রিকার সাহারা মরুভূমি কি? হ্যাঁ, পৃথিবীর বিখ্যাত একটা মরুভূমি এইটা। আর স্যার স্যার বরফ দিয়ে ঢাকা থাকে কোন অঞ্চল? মেরু অঞ্চল, ঠিক আছে। এটা বরফ দিয়ে ঢাকা থাকে, এটা জানতে হবে আমাদের। এখান থেকে ভূমি কাকে বলে, ভূমি কি, হ্যাঁ এগুলো জানবা, যেখানে আমরা চাষাবাদ করি, বসবাস করি, এটাই তো ভূমি। আচ্ছা, এটা কয় প্রকার ছিল? তিন প্রকার। হ্যাঁ, তিন প্রকার, এই যে তিন প্রকারে ছিল, একটা হচ্ছে পাহাড় পর্বত, একটা পাহাড় সমভূমি, আর একটা পর্বত আর মালভূমি। পাহাড় পর্বত আর মালভূমি সমভূমি। আচ্ছা। তারপরে পাহাড় কোথায় কোথায় পাওয়া যায় সেটা আমি বলছিলাম, সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, এটা কুমিল্লা, এগুলা, ঠিক আছে। এইগুলা, এইটা হচ্ছে এই অঞ্চলে, এই অঞ্চলে পাওয়া যায় এটা। আচ্ছা, এখানে কারো বাড়ি চিটাগাং এ আছে বলো তো, কার বাড়ি চিটাগাং? কে আছো চিটাগাং এর, কে আছো? চট্টগ্রামের কেউ আছো এখানে এখন? আমি আছি হ্যাঁ, স্যার, আমি আছি। নাম কি? আমি আছি। আচ্ছা, অর্জিতা, তোমাদের বাড়ি কোথায় বলো? স্যার আমাদের বাড়ি বোয়ালখালী, চট্টগ্রাম। হ্যাঁ, চট্টগ্রাম, ওই যে ওদের বাড়ি ওই অঞ্চলটা কিন্তু দেখো, এই যে স্যার, চট্টগ্রাম অঞ্চল, পাহাড় আছে, পর্বত আছে। এই বান্দরবান, রাঙামাটি, কুমিল্লা, এখানে তো তোমরা অনেকে গিয়েছো ঘুরতে। এইসব অঞ্চল সব হচ্ছে পাহাড়, ঠিক আছে। স্যার এটা, আমি কুমিল্লায় গিয়ে। হ্যাঁ বগুড়া আছে, দিনাজপুর আছে, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, এই অঞ্চলেও পাহাড় আছে, ঠিক আছে। এটা হচ্ছে পাহাড়। আর পর্বতটা কি পাহাড়ের থেকে একটু উঁচু থাকে, কত থেকে? সমুদ্রপৃষ্ঠ থেকে 600 মিটার, তারও বেশি। এটা, এটা হচ্ছে পর্বত। আর পর্বতটা কি হয়? খাড়া ঢাল বিশিষ্ট হয়, একদম খাড়া উপরে চলে যাওয়া হয়। হ্যাঁ, খাড়া ঢাল বিশিষ্ট হয়। আমাদের পরিচিত একটা পর্বতের নাম কি? হিমালয় পর্বত। হুম। হিমালয়। তারপরে ছিল মালভূমি বলে এটাকে, মালভূমি। এটার আর একটা নাম আছে কি? টেবিল ল্যান্ড, তাই না? মালদ্বীপ। হ্যাঁ, তিব্বতের মালভূমি হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু মালভূমি। হ্যাঁ, এটা কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে। হ্যাঁ, এটা আহ নিচের নিচের দিকে চলে যায়, উপরের দিকটা সমতল, কিছুটা ঢেউ খেলানো থাকে। এই যে উপরের দিকটা, নিচে এখান থেকে নিচে থেকে আস্তে আস্তে সমভূমি হয়ে গেল, আর উপরের দিকে এরকম ঢেউ খেলানো থাকে, ঠিক আছে, ঢেউ খেলানো, সমতল ও ঢেউ খেলানো থাকে। আচ্ছা, এই পাহাড়ের এই যে মালভূমির পাদদেশে, যেটা পাদদেশ বলতে কি বোঝাচ্ছে, এটার সংলগ্ন যে এরিয়া, এখানে কিন্তু কৃষি কাজ করা হয়, গাছপালা, পশুপালন, এগুলা করা হয়, এদিকে লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে সমভূমি, সমভূমি তো আমরা বুঝি, হ্যাঁ বিস্তৃত অঞ্চল, অর্থাৎ আমরা যে অঞ্চলে থাকি সাধারণত, এই অঞ্চলটা সমভূমি, এখানে ধান, গম, পাট হয়, এগুলা হয়। ঢাকা, হ্যাঁ, ঢাকা। তারপরে এটা হচ্ছে খাড়া এবং ঢালু নয়, এটা কিন্তু খাড়া থাকে না,
এটা থেকে সমতল ভূমি। হুম, এটা থাকে এরকম। আর এখানকার প্রধান মানুষের জীবিকা হচ্ছে কৃষিকাজ। কৃষিকাজ করে তারা, ফসল উৎপাদন করে। এছাড়া আছে মাছ শিকার করে, গরু ছাগল পালন করে, এগুলাও করে অনেকে। হুম। আচ্ছা, এই হচ্ছে আমাদের বিষয়গুলো ছিল। আর এক নজর আমার করে সব দেখাইলাম এখানে এটা। আর পৃথিবীর নিচের যে এই যে এটা হচ্ছে স্থলভাগ গেল। স্থলভাগের বাইরে যে পানি মানে মহাসাগর অঞ্চল আছে, সেইখানের ভূমির উপর কিন্তু এক এক রকম এটা। এটাকে আমরা কি কি পেয়েছিলাম? মহীসোপান পেয়েছিলাম। হ্যাঁ, মহীসোপান। এই সংজ্ঞাগুলো তোমাদের বইতে নাই, কিন্তু সিটে আমি দিয়ে দিয়েছি। মহীসোপান এই যেটা, মহির ঢাল রেখা, ঢাল। কিন্তু আপনি হ্যাঁ, বলছেন মহির ঢাল। না না, ঢাল, ঢালও বলা যায়, তালও বলা যায়, তোমরা ঢালই বলবা, ঠিক আছে? তারপর হচ্ছে গভীর তাল, তাল গভীর দেবো। সমুদ্র সমভূমি, এটা আছে। তারপর সমুদ্র খাত, এই সমুদ্র খাত। আর এটা তো জলভাগ, এটা শৈলশিরা, তাই না? এগুলা এগুলো আমরা শিখেছি। আচ্ছা, এরপরে বাংলাদেশের কোন অঞ্চলে পাহাড় আছে, কোন অঞ্চলে পর্বত আছে, কোন অঞ্চলে সমভূমি আছে, এগুলো আমরা শিখেছি। রাজশাহীতে, হ্যাঁ, রংপুরে, এখন হচ্ছে ভূমিরূপ খুলনায়, পরিবর্তনের কারণ কি? এটা কখনো কখনো চট্টগ্রাম। ভূমিরূপটা কিন্তু কখনো কখনো ধীরে হয়, আবার কখনো আকস্মিক হয়। যেমন ভূমিকম্প যদি হয়, মনে করো এখন আমরা যে অবস্থায় আছি, বড় রকমের একটা ভূমিকম্প হইলে সব ধ্বংস হয়ে এখানে কি অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, এই যে সেটাকে বলছে আর যদি আকস্মিক। ভাবে আকস্মিক হয় হতে পারে তাহলে এটা। কিছুই লাগবে না। আবার এটা হতে পারে প্রাকৃতিক কারণে হতে পারে, আবার মানব সৃষ্ট কারণে হতে পারে, তাই না? এখানে কিন্তু এরকম একটা চার্ট দেওয়া আছে, এই চার্টগুলো তোমরা স্কুলে পূরণ করবা। এখান থেকে প্রাকৃতিক কারণের মধ্যে একটা ছিল নদী ভাঙ্গন, একটা ছিল ভূমিকম্প, আগ্নেয়গিরি, অগ্নুপাত, এগুলো ছিল। আর মানুষের কারণ হচ্ছে বাঁধ বাঁধ নির্মাণ করা, বন ধ্বংস করা, পাহাড় কাটা, শিল্পায়ন ও নগরায়ন ছিল, এগুলো হয়। প্রাকৃতিক কারণ, হ্যাঁ, একটা এগুলো তো বললাম। প্রাকৃতিক কারণের মধ্যে আরো কিছু আছে, যেমন সমুদ্র স্রোত, তারপরে বায়ু প্রবাহ, বন্যা, ভূমিধস, এগুলো হতে পারে। হ্যাঁ, এগুলা হতে কিন্তু সাধারণত দীর্ঘ সময় বসে হয় এটা, দীর্ঘমেয়াদী এটা। নদী ভাঙ্গনের বিষয়টা বলছি, এটা আর বলবো না এখন। ভূমিকম্পের বিষয়টা বলছি। এখানে হচ্ছে 2015 সালে নেপালে, এই কথাটা মনে রাখতে হবে আমাকে, ঠিক আছে? স্যার, ভূমিকম্পের সময়, হ্যাঁ, বলো। এরকম শোনা যাচ্ছে। হ্যাঁ, বড় করে হ্যাঁ, বলো। আচ্ছা, এরপর আগ্নেয়গিরি, অগ্নুৎপাত। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে আগ্নেয়গিরিতে কি বেরোয়? তীব্র গরম তরল লাভা বেরোয়। এটা কোন জায়গা দিয়ে বেরোয়? জ্বালামুখ দিয়ে বেরোয়। জ্বালামুখ, এই যে এই মুখটার নাম লাভা, কি মুখ? জ্বালামুখ, জ্বালামুখ, ঠিক আছে? জাল, হ্যাঁ, গলিত লাভা বেরোয়, লাভা, লাভা। হ্যাঁ, এই লাভা কি করে? জমাট বেঁধে ভূমিরূপের পরিবর্তন হয়। এটা 2021 সালে একবার হয়েছিল কোথায়? ইন্দোনেশিয়ার কোন দ্বীপে? জাভা দ্বীপে, জাভা। হ্যাঁ, জাভা দ্বীপে লাভা বেরিয়ে গেছে, ঠিক আছে? এটা মনে রাখবা কিভাবে? এই যে জাভা, আর হচ্ছে লাভা। হ্যাঁ, জাভা দ্বীপে লাভা বেরিয়ে গেছে। হিমবাহ, হ্যাঁ, হিমবাহ তো বলছি, মেরু অঞ্চলে থাকে হিমবাহ। হ্যাঁ, প্রাকৃতিক কারণে বৈশ্বিক উষ্ণতা বাড়ার ফলে হিমবাহ গুলো গলে যায়, গলে গিয়ে ভূমিরূপের পরিবর্তন ঘটে। তারপরে সুনামি। হ্যাঁ, সুনামির কথা বলেছি আমরা। হ্যাঁ, সুনামির ফলে কি হয়? ভয়ঙ্কর জলোচ্ছ্বাস, বন্যা হয়। হ্যাঁ, তারপরে ঘর বাড়ি, এগুলা ভেঙে চুরে পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তাই না? এরকম পরিবর্তন। আচ্ছা, মানব সৃষ্ট বন ধ্বংস করা। আচ্ছা, আমরা একটু চুপ থাকি। মানব সৃষ্ট কারণের মধ্যে আছে, এখনই আমি প্রশ্ন জিজ্ঞেস করব, এই জন্য ভালো করে শুনতে হবে কথা। বনভূমি ধ্বংস করা। হ্যাঁ, বনভূমি ধ্বংস করলে কি হবে? গাছপালা যদি না থাকে, হ্যাঁ, সব গাছ কেটে ফেলছে, সব গাছ কেটে ফেলে বন উজাড় করে দিছে একেবারে। তাহলে কি হবে? বৃষ্টি হবে না, মাটি ক্ষয় হয়ে যাবে। হ্যাঁ, মাটি শুষ্ক হয়ে যাবে, অনুর্বর হয়ে পড়বে, ফসল হবে না কোনো। হ্যাঁ, পাহাড় কেটে ফেলে কি হবে? প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে, কারণ পাহাড়ও থাকা দরকার আছে, সবকিছুই থাকা দরকার আছে। আমাদের দেশে প্রতি বছর পাহাড়ি এলাকায় ভূমিধস হয়। যখন দেখো বন্যা হয়, ঝড় হয়, হয়, তখন কিন্তু যে পাহাড়ি অঞ্চলে দেখা যায় পাহাড় ধসে গিয়ে মানুষ মরে যায়। অর্থাৎ ওই পাহাড়ি অঞ্চলে যারা, যেমন রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এইসব অঞ্চলে যদি যাও তুমি কখনো, দেখবা একদম উঁচু পাহাড় আছে, টিলা, ছোট ছোট পাহাড় আছে। ওই পাহাড়ে এই যে চাকমা, মারমা, মোয়াং, কুকি, এরা ঘর বাড়ি বসতি স্থাপন করে, ছোট ছোট ঘর করে। ওই ঘরগুলা কি হয়? যখন মানে বেশি বেশি বৃষ্টি হয়, তখন ওই ভূমি ক্ষয় হয়, আস্তে করে পুরা ভূমিটা একসাথে একদম নিচে চলে যায়। ফলে দেখা যায় ওইসব জায়গায় যারা থাকে তারা অনেক সময় মারা যায়। এটা প্রতি বছরই কিন্তু হচ্ছে এটা। হুম। আর এই যে পাহাড় কাইটা কি চাষ করে বলতে পারো এটা?
জুম চাষ। স্যার জুম এটার নাম কি? জুম চাষ। কোন অঞ্চলে হয়? সিলেট, চট্টগ্রাম আর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, এই জায়গাগুলোতে এটা হয়। চট্টগ্রামের বনভূমি। নদীর বাঁধ নির্মাণ, এটা তো আমরা জানি, বাঁধের ফলে অনেক ভূমিরূপে মানে গতিপথ পরিবর্তন হয়ে যায়। এরকম একটা যে ফারাক্কা বাঁধের কথা শুনছো না তোমরা? ফারাক্কা বাঁধ, জি স্যার। ওই যে এটা কে করছিল ফারাক্কা বাঁধটা, মনে আছে? স্যার ওই যে কি জানি, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী না? সেই, আমির জি খান বাসা। স্যার। হ্যাঁ, সেই ফারাক্কা অভিমুখে লং মার্চ করছিল। এই যে বাদ দেওয়ার কারণে কি হয়েছে জানো? বাংলাদেশের নদীগুলো নাব্যতা হারাই ফেলছে, হ্যাঁ, এই ফারাক্কা বাঁধের কারণে। এটা নিয়ে তো সমস্যা, ঠিক আছে? তাহলে এটা একটা কারণ। তারপরে নগরায়নের একটা কারণ আছে, হ্যাঁ, নগরায়নের ফলে, তারপর ইট ভাটার কারণ, এগুলো আমাদের কারণ, বজ্র শিল্প কলকারখানা, এগুলো মানব সৃষ্ট কারণ। এই যে ঢাকার বুড়িগঙ্গা নদীর কথা আমি বলছি তোমাদের, এই যে বুড়িগঙ্গার নদীর পানি বা উদ্ভিদ সব ধ্বংস হয়ে গেছে, মাছ টাছ সব ধ্বংস হয়ে গেছে এই শিল্প কলকারখানার ভোগী এখানে। তারপরে একটা শিখছিলাম ভূগর্ভস্থ পানি উত্তোলন, এগুলো শিখেছি। হ্যাঁ, এর ফলে কি হয়? ভূমিরূপের পরিবর্তন হয়, এই যে পরিবেশ দূষণ হয়ে যায়, বৈশ্বিক উষ্ণতা বেড়ে যায়। এই যে গ্রিন হাউসের কথা তোমরা শুনছো না? গ্রিন হাউস গ্যাস, তারপর কার্বন ডাই অক্সাইড, এগুলো বেড়ে যায়, তাপমাত্রা বেড়ে যায়। হ্যাঁ, তারপরে তাপমাত্রা বেড়ে গেলে কি হয়? অতিরিক্ত খরা হয়, অনাবৃষ্টি হয়, বৃষ্টি হয় না। হ্যাঁ, এটা তো বাংলাদেশই হচ্ছে এগুলা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের পড়া থাকলো। এই যে এই পর্যন্ত তোমাদের বইয়ের কত পৃষ্ঠা পর্যন্ত দেখি। এই এই যে আমি যে সুন্দর করে রিডিং পড়াই দিলাম, সবকিছু ভালো মতো পড়িয়ে দিলাম, এখন তোমার যদি বাসায় না পড়ো তাহলে কি হবে?